সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই বিবি কুণ্ডু টেস্ট পেপার ধরে হিসাব শাস্ত্রের সাজেশান তার সমাধান এবং উত্তর নিয়ে চলে এসেছি। 100টার ওপরে প্রশ্ন আছে। প্রতিটা ইউনিটের প্রশ্নের সমাধানের সাথে সাথে আমরা তার ব্যাখ্যা আলোচনা করব এবং অল্টারনেটিভ কি প্রশ্ন পড়তে পারে সেটা নিয়েও আলোচনা করব এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষে তোমাদের অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যার সমাধানগুলো বা ম্যাথ বা প্রবলেমগুলো আমি এক লাইনে খুব ইজিভাবে তোমাদের জন্য সমাধান করে দিয়েছি। আর অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাও, কারণ সাজেশান আনলেই খাতা তোমার কিন্তু রেডি থাকা দরকার। যে জায়গাগুলো ছোট ছোট পয়েন্ট বলছি সেগুলো মার্কিং করবে, যেগুলো অল্টারনেটিভ প্রশ্ন বলছি সেগুলো কিন্তু লিখবে। এর ফলে তোমার প্রিপারেশানটা কিন্তু 100% স্ট্রং হবে। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে জানাই তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? কারণ এরপরে আগামী দিনে আরও আমাদের সাজেশান ভিডিও, মডেল টেস্ট সেট সমস্ত কিছু আসবে। শুধু বিবি কুণ্ডু টেস্ট পেপার নয়, আমাদের র্যাপিড টেস্ট, আমাদের এবিটিএ টেস্ট পেপার সমস্ত থেকেই আমরা প্রশ্ন নিয়ে আসবো। আচ্ছা, আজকে আমরা যেটা চালু করছি সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি প্রথম ইউনিট, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ। তোমরা জানো এই অধ্যায় থেকে টোটাল 15 নম্বর আসবে কিন্তু, ঠিক আছে? প্রথম প্রশ্নটা দেখো, এ ও বি লাভ ক্ষতি বন্টনের অনুপাত 5:2, আবার বি এবং সি এর লাভ ক্ষতি বন্টনের অনুপাত 3:1। তাহলে এ বি সি এদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত কত হবে? এই ধরনের অঙ্ক কিন্তু অনেক সময় নষ্ট করায় ছেলে মেয়েদের। কিন্তু তোমরা পরীক্ষায় কিভাবে করবে আমি পুরো শর্টকাট দিয়ে দিচ্ছি। দেখো, এ এবং বি লিখবে 5:2, তার নিচে বি এর সোজা বি লিখবে B/C 3:1। এখন বিটাকে তোমরা মার্কিং করে দেবে। ওপরে কি করবে? 3 দিয়ে গুণ করবে, নিচে 2 দিয়ে গুণ করবে। কেন? অল্টারনেটিভ কি আছে দেখো, প্রথম অনুপাতে বি এর মান আসছে 2 আর দ্বিতীয় অনুপাতে বি এর মান আছে 3, কিন্তু এদেরকে আমরা ইকুয়াল করতে হবে। তাহলে প্রথম অনুপাতটাকে 3 দিয়ে গুণ করব আর নিচের অনুপাতটাকে 2 দিয়ে। যখনই তুমি 3 দিয়ে গুণ করবে এর মান হয়ে যাবে 15। কেন? 3 5 15। বি এর মান হয়ে যাবে তোমার 3 দুগুণে 6, ঠিক আছে? আর নিচে যখন তোমরা 2 দিয়ে গুণ করবে নিচের অনুপাতটাকে, তখন দেখো কি পাবে? বি এর মান 3 দুগুণে 6 একই রইল, আর সি এর মান হয়ে গেল 1কে তুমি যদি 2 দিয়ে গুণ করো 2 1কে 2, তাহলে 15:6:2। একেবারে 1 মিনিটও তোমার লাগবে না, ঠিক আছে? মাত্র 10 সেকেন্ড লাগবে এই অঙ্কটা করতে তোমার, ঠিক আছে? 2, লাভ ক্ষতির হিসাব। লাভ ক্ষতির হিসাব আমরা যে কোনো মুনাফাভোগী প্রতিষ্ঠানেই করি। অপশান বি। লাভ ক্ষতি বন্টনের হিসাব, যখন অংশীদারি কারবার বা একের অধিক মালিক থাকে তখন আমরা লাভ ক্ষতি বন্টনের হিসাব করি। 3, মূলধনের হিসাব, যখন পরিবর্তনশীল মূলধন হিসাবে রাখা হয়। আর চলতি হিসাব যখন স্থির মূলধন হিসাব পদ্ধতিতে রাখা হয়। তাহলে তোমার অপশান এখানে ম্যাচিং করলো অপশান এ। 3 প্রশ্ন, যখন কোনো অংশীদারকে অন্য অংশীদাররা গ্যারান্টি দেয় তখন ওই ক্ষতি কে বহন করে? তাহলে যে অংশীদার গ্যারান্টি দিয়েছে সেই ক্ষতিটা বহন করবে। অপশান সি হবে পার্টনার্স হু গিভ গ্যারান্টি। 4, একজন অংশীদার যদি নিট মুনাফার ওপর 10% হারে দস্তুরি পাওয়ার অধিকার হয় তাহলে ভূতপূর্ব মানে আফটার চার্জিং সাচ কমিশন মুনাফার ওপর দস্তুরি পাওয়ার অংশ কত হবে? তাহলে তোমার 10/110। কীভাবে হচ্ছে সেটা কিন্তু আমি তোমাদের ক্লাসে এক্সপ্লেন করেছিলাম, যে আফটার চার্জিং থাকলে 10% থাকলে 10/110 হয়, আর বিফোর চার্জিং থাকলে 10/100 হয়, ঠিক আছে? তাই পরীক্ষায় সবসময় দেখে নেবে আফটার চার্জিং আছে নাকি বিফোর চার্জিং আছে। 5 প্রশ্ন, আচ্ছা, যদি গড় মুনাফা 13,500 টাকা হয়, স্বাভাবিক প্রতিদান 10% হয়, অতি মুনাফার ভিত্তিতে 4 বছরের গুণকের ভিত্তিতে সুনাম হচ্ছে 24,000 টাকা, তাহলে নিয়োজিত মূলধন কত? অর্থাৎ কত টাকা তুমি ক্যাপিটাল কারবারে ইনভেস্ট করেছিলে, ঠিক আছে? তাহলে দেখো 4 বছরের সুপার প্রফিট যদি 24,000 হয়, মানে সুপার প্রফিটের ভিত্তিতে যদি 24,000 গুডউইল হয়, তাহলে 1 বছরের সুপার প্রফিট 6,000। দেখো আমি ডান দিকে লিখে দিয়েছি 6,000। আচ্ছা, নর্মাল রিটার্ন তোমার কত হচ্ছে? গড় মুনাফা তোমার 13,500, তাহলে 13,500 টাকা তোমার গড় মুনাফা। সুপার প্রফিট তোমার হচ্ছে 6,000, তাহলে নর্মাল রিটার্ন কত হচ্ছে? 7,500 টাকা। এবং 7,500 টাকা তুমি যদি 10% করো, ঠিক আছে? 10% অর্থাৎ উপরে তোমাকে 100 দিয়ে গুণ করতে হবে, নিচে 10 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 75,000 টাকা কেউ যদি ইনভেস্ট করে তাহলে সে নর্মালি 7,500 টাকা পেতে পারে, কারণ 10% 75,000 টাকার 10% 7,500 টাকা হবে। তাহলে এখানে কি করলাম? গড় মুনাফা থেকে সুপার মুনাফা বা অতি মুনাফা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এর পরেরটা দেখো 6 অঙ্কটা দেখো, ABC হলো অংশীদার। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকে আগের বারে পড়েছে, অর্থাৎ সেমিস্টার 3 2026-এ পড়েছে, কিন্তু অঙ্কটাতে কিন্তু আনসার পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? ABC মানে অপশান যেগুলো দেওয়া রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে না। তাও আমি তোমাদেরকে বলছি
তিনজন অংশীদার আছে 5:3:2, তাদের মূলধন কত? 3 লাখ, 2 লাখ এবং 1 লাখ। ঠিক আছে, তারা 8%-এর জায়গায় বার্ষিক 10% হারে তাদেরকে সুদ দেওয়া হয়েছে। তাহলে একজনকে দেওয়া উচিত ছিল তোমার 3 লাখের 8%, তাকে দিয়ে দিয়েছো 10%, 2% এক্সট্রা দিয়ে দিয়েছো, মানে 6,000 টাকা তাকে এক্সট্রা দিয়ে দিয়েছো। যাকে দেওয়ার কথা ছিল 2 লাখ টাকার 8%, তাকে দিয়ে দিয়েছো 2 লাখ টাকার 10%, তাহলে 2% এক্সট্রা দিয়ে দিয়েছো। তাহলে 2 লাখ টাকার 2% হচ্ছে 4 লাখ টাকা। ঠিক আছে, আর 1 লাখ টাকার যাকে 8% দেওয়ার কথা ছিল তাকে 1 লাখ টাকার ওপর 10% সুদ দিয়ে দিয়েছো, তাহলে এখানে 2,000 টাকা সুদ দিয়ে দিয়েছো। তাহলে এক্সট্রা কত টাকা তোমরা সুদ দিয়ে দিয়েছো, বা অংশীদারি কারবার থেকে কত টাকা এক্সট্রা সুদ দেওয়া আছে? একজনকে দেওয়া হয়েছে 6,000 টাকা, একজনকে দেওয়া হয়েছে 4,000, একজনকে 2,000, কিন্তু 6,000, 4,000 এবং 2,000-এর সমন্বয় কোনো জায়গাতেই পেলাম না। অপশান এ, বি, সি, ডি কিছুতেই পেলাম না। ঠিক আছে, তো 12,000 কিন্তু আসছে। ঠিক আছে, 12,000 টাকা তোমার হচ্ছে 6, 4 আর 2, 12,000 হচ্ছে, কিন্তু 6, 4, 2-এর হিসাবটা এখানে আসছে না। 7, নিচের কোন অংশীদারি কারবার নিবন্ধন করা বাধ্যতামূলক? উত্তর হচ্ছে সীমিত দায়যুক্ত অংশীদারি কারবার তোমার হচ্ছে নিবন্ধন করা বাধ্যতামূলক। 8, অংশীদারদের চলতি হিসাব কোন ধরনের হিসাব? এটা হচ্ছে একটি পার্সোনাল অ্যাকাউন্ট বা ব্যক্তিগত হিসাব। 9, ভারতীয় অংশীদারি আইন কবে চালু হয়? 1932 সালে। ঠিক আছে, এই যে ছোট ছোট প্রশ্নগুলো, এই ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের উচ্চ মাধ্যমিকে আসার চান্স কিন্তু অনেক বেশি আছে। এর সাথে তুমি লিখে রাখতে পারো যে অংশীদারি আইনের সাথে সাথে যে কোম্পানি আইন 1956 সালে হচ্ছে চালু হয়, আর নতুন আপডেট হয় 2013 সালে। আচ্ছা, 10-এর প্রশ্ন। এ পার্টনারশিপ ফার্ম আর নিট প্রফিট 2,10,000 টাকা, অ্যান্ড পার্টনার আর এন্টেড কমিশন 5% অন নিট প্রফিট আফটার চার্জিং। তাহলে আফটার চার্জিং যখনই আছে তখন আমরা 5/105 করে নেব। তাহলে 2,10,000 টাকা যখনই 5/105 করবে তোমার কমিশন হবে 10,000 টাকা কমিশন। 11, আচ্ছা, একটি অংশীদার প্রতি মাসে শেষে 500 টাকা করে তুলেছে, এন্ড অফ ইচ মান্থ, অ্যান্ড ইন্টারেস্ট অন ড্রয়িং 6%। তাহলে দেখো প্রতি মাসে যদি 500 টাকা করে তুলে, এই ধরনের অঙ্ক তোমাকে এক লাইনে করতে হবে। ঠিক আছে, 30 সেকেন্ডের বেশি সময় তো নষ্ট করা যাবেই না। তাহলে 500 টাকা করে যদি প্রতি মাসে তোলে, বছরে কত হবে? 6,000। দেখো আমি 6,000 লিখে দিয়েছি, 6% দিয়ে দেবে 6/100, আর রুল মনে রাখবে প্রতি মাসের শেষে হলে 5.5 মাস, তাই আমি 5.5/12 করেছি। আর যদি দেখা যায় প্রতি মাসের শুরুতে বলে তাহলে 6.5 মাস। ঠিক আছে, তো এখানে ক্যালকুলেট করলে 165 টাকা হবে। 12, এ, বি, সি অংশীদার, তাদের চুক্তিপত্রে উত্তোলনের ওপর 8% সুদের বন্দোবস্ত করা হয়েছে। বি, মাসের মাঝখানে, প্রতি মাসের মাঝখানে, ঠিক আছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করেছে, বছরের শেষে তাকে 4,800 টাকা দিয়েছে। মাসিক উত্তোলন কত? তাহলে মাসিক উত্তোলন ধরো আমি জানি না, বাঁ দিকে কি লিখেছি? X টাকা প্রতি মাসে সে তুলছে, তাহলে 12 মাসে কত তুলছে? X গুণিতক 12। এতটা তোমাকে প্রথম করতে হবে, যে ধরে নিচ্ছি X টাকা প্রতি মাসে তুলছে, 12 মাসে উঠছে X গুণিতক 12। সুদের হার কত? 8/100। আচ্ছা, যখন প্রতি মাসের মাঝে তুলবে, দেখো প্রথমে তুললে 6.5 মাস, শেষে তুললে 5.5 মাস, আর প্রতি মাসের মাঝে যখন তুলবে তখন 6 মাসের জন্য সুদ গণনা করতে হবে, 6/12। তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো, এক্সের মান তোমার বেরাবে 10,000 টাকা তোমার বেরাবে। ঠিক আছে, আর কিভাবে 6.5 মাস হচ্ছে, কিভাবে 5.5 মাস হচ্ছে, কিভাবে 6 মাস হচ্ছে, এটা যদি জানতে চাও আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, প্লেলিস্টে যাবে, সেখান থেকে তোমরা অংশীদারি কারবার পুরোটা দেখে নেবে, তাহলে সমস্ত ডাউট তোমাদের ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। 13, এক্স ও ওয়াই দুজন অংশীদার, এক্সের টাকার প্রয়োজন হয়ে বার্ষিক 10% সুদে একটি সম্মত হারে ফার্ম থেকে 50,000 টাকা নিল। তাহলে এক্স ফার্মকে ঋণ দেয়নি, ফার্ম থেকে ঋণ নিয়েছে। তাহলে এক্স যখন ঋণের ওপর সুদ দেবে সেটা কি হবে? বা সেটা কারবারের জন্য আয় হবে, কারবারে টাকা আসবে, তো লাভ ক্ষতির হিসাবে ক্রেডিট হবে। কেন? দেখো লাভ ক্ষতির হিসাব একটা নমিনাল অ্যাকাউন্ট, আয়ের হিসাব ক্রেডিট হয় আর ব্যয়ের হিসাব ডেবিট হয়। ঠিক আছে, তাই ফার্ম থেকে যখন এক্স ঋণ নিয়েছে, এক্স যখন ঋণের ওপর সুদ দেবে সেটা কারবারের আয় হবে, সেই কারণে লাভ ক্ষতির হিসাবে ক্রেডিট হবে। 14 প্রশ্ন, ড্যাশ অনুযায়ী প্রত্যেক অংশীদার একজন প্রতিনিধি ও মুখ্য ব্যক্তি। উত্তর হচ্ছে পারস্পরিক প্রতিনিধিত্বের সম্পর্ক, আর এটাই তোমার অংশীদারি আইনেও দেওয়া রয়েছে, অংশীদারিত্বের সম্পর্ক একে বলা হয়। ঠিক আছে। 15, উত্তোলনের ওপর সুদ গণনা মূলধন খাতে উত্তোলন বিবেচনা করা হয় না। কেউ তার যদি ক্যাপিটাল তুলে নেয় সেটার ওপর আমরা ইন্টারেস্ট অন ড্রয়িং হিসাব করি না। ঠিক আছে, আর কেন?
যুক্তি বলেছে মূলধন খাতে উত্তোলনের পরিমাণকে প্রভাবিত করে না। দুটোই ঠিক আছে, এ এবং আর উভয় সত্য। আর হলো দাবির সঠিক ব্যাখ্যা। তাহলে কোন ড্রয়িংসের ওপর আমরা সুদ গণনা করি সেটাও তো তোমাদের জেনে রাখতে হবে, যে মুনাফা জাতীয় উত্তোলনের ওপর আমরা সুদ গণনা করি। ঠিক আছে, আমরা ক্যাপিটাল উইথড্র যখন করি তার ওপর সুদ গণনা করা হয় না। ঠিক আছে, এরপরের প্রশ্ন কি তোমার 16 প্রশ্ন। ঠিক আছে, এ বি সি 2:3:5 তিনজন অংশীদার। এখন বি মুনাফা পেয়েছে 36,000 টাকা। তাহলে এ এবং সি কত পাবে? দেখো বি এর অংশ কত? 3। আমি তো এবার জানি না কার কত টাকা ক্যাপিটাল আছে, তাহলে আমি 3x ধরে নিয়েছি। তোমরা কি করবে, যার অংশ দেবে সেটাকে x ধরে নেবে। তাহলে বি হচ্ছে 3x = 36,000, তাহলে x মানে 12,000। তাহলে বি যদি 36,000 টাকা পায়, তাহলে এ কত পাবে? 2x অর্থাৎ 24,000। আর সি কত পাবে? 5x মানে 60,000। তাহলে উত্তর হবে এর মুনাফা হবে 24,000, সি এর মুনাফা হবে 60,000। 12,000 দিয়ে সবাইকে গুণ করে দিলাম। ঠিক আছে, 17 আবার একটি স্তম্ভ মেলাও দিয়েছে। অংশীদারদের বেতন যদি প্রদান করা হয়, বেতন হচ্ছে যদি প্রদান করা হয়, এটি হচ্ছে ব্যয়, লাভ ক্ষতি বন্টনের ডেবিট দিকে হবে। অংশীদারদের ঋণের ওপর সুদ, এটা হচ্ছে মুনাফা থেকে ছাঁট। অংশীদারদের উত্তোলনের ওপর সুদ, এটা লাভ ক্ষতি হিসাবের ক্রেডিট দিকে যাবে। কেন? কারণ কারবার হচ্ছে আয়, লাভ ক্ষতি বন্টন হিসাবে ক্রেডিট দিকে যাবে। আচ্ছা, মূলধন পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে কোনো চলতি হিসাব খাত থাকে না। কেন? কারণ চলতি হিসাব খাত শুধুমাত্র স্থির মূলধন পদ্ধতিতে থাকে। তাহলে এখানে তুমি যদি অপশান ম্যাচিং করো, অপশান সি হচ্ছে তোমার সঠিক উত্তর। আচ্ছা, 18 প্রশ্ন, সুনাম কখন বাড়বে? যখন প্রতিষ্ঠানের লাভ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তখন সুনাম বৃদ্ধি পাবে। 19 গত 3 বছরে গড় মুনাফা 2 বর্ষের গুণক ভিত্তিতে, 2 বর্ষ মনে রাখবে, সুনাম হয়েছে 50,000। তাহলে অ্যাভারেজ প্রফিট তোমার 25,000 হচ্ছে। কেন? 2 বছরের সুনাম হয়েছে 50,000, তাহলে 1 বছরের অ্যাভারেজ প্রফিট 25,000, 2 দিয়ে ভাগ করে নিচ্ছে। এখন প্রথম আর তৃতীয় বছরের প্রফিট দেওয়া হচ্ছে 32,000 এবং 28,000। তাহলে দ্বিতীয় বছরের মুনাফা কত? আমি এক্স ধরেছি। দেখো ডান দিকে করেছি, যে প্রথম বছরে 32,000, দ্বিতীয় বছরের তোমার এক্স, আর তৃতীয় বছরের তোমার 28,000, 3 দিয়ে ভাগ করছি এবং গড় মুনাফা 25,000 পাচ্ছি। 25,000 কোথা থেকে পেয়েছি? ওই যে 50,000কে 2 দিয়ে ভাগ করে। তো এখান থেকে এক্সের মান তুমি পেয়ে যাবে 15,000 টাকা। আচ্ছা, এরপর তোমার যাচ্ছি 20 প্রশ্নে। যদি কোনো ফার্ম, ঠিক আছে, 8 লাখ টাকা ইনভেস্ট করে কারবারে এবং গড় মুনাফা হয় তার 1,80,000 টাকা, নর্মাল রিটার্ন তোমার 15%, তাহলে গড় মুনাফা পদ্ধতিতে সুনামের মূল্য কত হবে? দেখো এখন দেখো, আমি বাঁদিকে করেছি 1,80,000 টাকা প্রফিট করতে পেরেছে। এবার কত টাকা দিলে 1,80,000 টাকা প্রফিট হয়? তাহলে 100 দিয়ে গুণ করছি, 15 দিয়ে ভাগ হচ্ছে, উত্তর হচ্ছে 12 লাখ টাকা। তাহলে যে কোনো ব্যক্তি যদি 12 লাখ টাকা ইনভেস্ট করে, তাহলে তার 15% অর্থাৎ 1,80,000 টাকা সে পেয়ে যাবে। কিন্তু এখন তুমি ক টাকা ইনভেস্ট করছো? 8 লাখ টাকা। তাহলে বাকিরা 12 লাখ টাকা ইনভেস্ট করছো, তুমি 8 লাখ টাকা ইনভেস্ট করছো। তাহলে তোমার সুনাম হচ্ছে 4 লাখ টাকা, কিন্তু 4 লাখ টাকা আমি কোনো জায়গাতেই অপশানে পেলাম না। ঠিক আছে, সেই কারণে আমি লিখে দিয়েছি এখানে 4 লক্ষ টাকা সুনামের মূল্য। 21 আচ্ছা, নিচের ওটি সঠিক ক্রম অনুযায়ী সাজাও। এখন সঠিক ক্রম কি কি রয়েছে? দেখো এইটা পদ্ধতিটা দেখে মনে হচ্ছে তোমার সুপার প্রফিট মেথডে সুনাম নির্ণয় করতে দিয়েছে। তার জন্য প্রথম দরকার তুমি কত টাকা ক্যাপিটাল দিয়েছো, গড় নিয়োজিত মূলধন, তা থেকে তুমি বার করবে স্বাভাবিক মুনাফা কত। ঠিক আছে, এবং তা থেকে বার করবে তুমি অতি মুনাফা, আর অতি মুনাফা বেরিয়ে যাওয়ার পরেই তুমি সুনামের মূল্যায়ন নির্ধারণ করতে পারবে। তাহলে তোমার অপশান হলো অপশান এ সঠিক উত্তর। আচ্ছা, 22-এ দেখো আবার একটি স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে। কৃত সুনাম অর্থাৎ পারচেস গুডউইল, ক্রয়ের প্রতিদান মাইনাস নিট সম্পত্তি। আর এইটা তোমার কিন্তু আগের বারেও দিয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আগের বারেও পড়েছে। স্বয়ংসৃষ্ট সুনাম, যেটা উদ্বর্তপত্রে দেখানো হয় না, কারণ উদ্বর্তপত্রে শুধুমাত্র কৃত সুনামকে দেখানো হয়। ঠিক আছে, সেলফ জেনারেট গুডউইলকে দেখানো হয় না। আচ্ছা, ভারযুক্ত গড় মুনাফা, ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী ঝোঁক দেখা যায়। আর অতি মুনাফা হচ্ছে গড় মুনাফা থেকে তুমি যদি স্বাভাবিক মুনাফা বাদ দাও, ঠিক আছে, তাহলে তুমি সুপার প্রফিট পেয়ে যাবে। আচ্ছা, এখানে তুমি অপশান বি পেয়ে যাচ্ছ তোমার সঠিক উত্তর। এরপরে আমরা চলে যাব 23-এর প্রশ্নে, যে গড় নিয়োজিত মূলধন যদি আমরা ক্লোজিং ক্যাপিটালকে ধরি, ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড, তখন আমাদেরকে কী হতো? চলতি বছরের মুনাফার অর্ধেক বাদ দিতে হবে। আর যদি আমরা প্রারম্ভিক মূলধনকে ধরি, অর্থাৎ ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়েড, তাহলে চলতি বছরের প্রফিটের হাফ যোগ করতে হবে। তাহলে কি হয়? তাহলে একটা অ্যাভারেজ চলে আসে। ঠিক আছে, অ্যাভারেজ মানেই তো কি, যে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বা গড় নিয়োজিত মূলধন। ঠিক আছে, মানে ওপেনিং ক্যাপিটাল এবং ক্লোজিং ক্যাপিটাল, ঠিক আছে, দুটোকেই সমন্বয় করে আমরা একটা অ্যাভারেজ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এও ঠিক এবং বি উভয়ই সত্য। 24
কেবলমাত্র তখনই সুনামকে হিসাব বইতে দেখানো যাবে যখন এটা ক্রয় করা হয়। ঠিক আছে, এটা সত্য। কেন? কারণ আমি প্রথমেই বললাম স্বয়ং উদ্ভূত সুনাম বা সেলফ জেনারেট সুনাম হিসাবের মধ্যে আসে না, শুধুমাত্র পারচেস গুডউইল আসে। আচ্ছা, এটা কেন? কারণ হিসাব নিকাশের মান 26-এর বিধান দেয় যে সুনামকে হিসাব বইতে স্বীকৃতি দেওয়া উচিত নয় যদি না এর থেকে কিছু অর্থ বা অর্ধেক মূল্য প্রদান করা হয়। তাহলে দুটোই ঠিক, এ এবং আর উভয় সত্য এবং একে অপরের সঠিক ব্যাখ্যা। 25-এর প্রশ্ন, একটি ফার্ম নিয়োজিত মূলধন হচ্ছে 5 লক্ষ টাকা। স্বাভাবিক প্রতিদানের হার 10%। যদি অতি মুনাফা 4 বছরের গুণকে সুনামের মূল্য 1,60,000 হয়, তাহলে গড় মুনাফা কত? দেখো, তাহলে প্রথম সুপার প্রফিট কত? যে 4 বছরের গুডউইল দিয়ে দিয়েছে 1,60,000 টাকা সুপার প্রফিট মেথডে। ঠিক আছে, তাহলে তোমার 1 বছরের সুপার প্রফিট কত হচ্ছে? 40,000। দেখো পাশে লিখে দিয়েছে 1 বছরের সুপার প্রফিট 40,000। আচ্ছা, নর্মাল প্রফিট কত? নর্মাল প্রফিট হচ্ছে তোমার 5 লাখ টাকা তুমি ইনভেস্ট করেছো, তার 10% 50,000 টাকা নর্মাল প্রফিট। তাহলে তোমার টোটাল প্রফিট কত হচ্ছে? টোটাল প্রফিট হবে দুটো যোগ, সুপার প্রফিট যোগ নর্মাল প্রফিট, তাহলে হবে অ্যাভারেজ প্রফিট 90,000 টাকা। কিন্তু দেখো 90,000 টাকা কোথাও আনসারে আমি পাচ্ছি না, যে কারবারটার গড় মুনাফা হচ্ছে 90,000, আর 90,000 টাকা থেকে 50,000 নর্মাল বাদ দিলে তবেই 40,000 সুপার প্রফিট থাকবে, আর 40,000 সুপার প্রফিট থাকলে তবেই 4 বছরে 1,60,000 হবে। ঠিক আছে, তুমি ভেরিফাই করে নেবে, 90,000ই আনসার হবে। 26, গত 4 বছরে সরল গড় মুনাফা 3 বছরের বার্ষিক গুণকে একটি ফার্মের সুনামের মূল্য করা হলো। 1,68,000 টাকা সুনামের মূল্য হলো। দেখো 3 বছরে যদি 1,68,000 হয়, তাহলে 1 বছরে কত হবে? 1,68,000কে 3 দিয়ে ভাগ করবে। আচ্ছা, এবার এটা বলছে এটা গত 4 বছরের, তাহলে মোট মুনাফা কত? তাহলে 1 বছরের অ্যাভারেজ প্রফিট তুমি 1,68,000কে 3 দিয়ে ভাগ করবে, তাহলে মোট বার করার জন্য 4 দিয়ে গুণ করবে। কেন? এখানে 4টে বছরের অ্যাভারেজ করা রয়েছে। তাহলে একবারে আমি শর্টকাটেও লিখতে পারি 1,68,000 গুণিতক 4/3। তাহলে এখান থেকে তুমি আনসার পাবে 2,24,000 টাকা। 27, চলতি হিসাবের যে ডেবিট হয় অথবা ক্রেডিট হয়। সঠিক উত্তর এমনকি শূন্য হতে পারে। উত্তোলনের হিসাবের যে সর্বদাই ক্রেডিট হয়, এটা একেবারে মিথ্যা কথা। কারণ উত্তোলন হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্ট, সর্বদাই ডেবিট হয়। ঠিক আছে, উত্তোলনের জের কখনোই ক্রেডিট হয় না। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? যে এ সঠিক কিন্তু বি সঠিক নয়, অপশান বি। 28-এর প্রশ্ন, XYZ। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু বারবার পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আর তোমাদের আমি একটা ছোট টার্গেট দিলাম। ঠিক আছে, মোটামুটি তোমরা 30টা লাইক, এই ভিডিওতে 30টা লাইক করে দিও এবং সকলে কমেন্ট করে দিও। ঠিক আছে, আমি পার্ট 2 যত সম্ভব দ্রুত তোমাদের জন্য নিয়ে আসবো। XYZ 5:4:1। ঠিক আছে, এবার জেডকে গ্যারান্টি দেওয়া হয়েছে সে 80,000 টাকা পাবে এই কারবার থেকে। এখন যা ঘাটতি হবে, অর্থাৎ জেড যদি কোনো টাকা কম পায়, এক্স এবং ওয়াই 3:2তে বহন করবে। আর ফার্মের মুনাফা হয়েছিল 5,60,000 টাকা। তাহলে ওয়াই কত টাকা ঘাটতি বহন করবে? প্রথমে দেখবো যে জেডের ক টাকা ঘাটতি হচ্ছে। দেখো আমি বাঁদিকে করেছি, ফার্মের মুনাফা হচ্ছে 5,60,000, জেডের অংশ কত? 1/10 ভাগ বা 10 ভাগের 1 ভাগ। তাহলে জেড পাচ্ছে 56,000, 80,000 থেকে অনেক টাকা কম। ক টাকা কম? 24,000 টাকা কম। দেখো নিচে আমি লিখেছি 24,000। এবার এই যে টাকাটা ঘাটতি হলো, এক্স দেবে 3/5, ওয়াই দেবে 2/5। তাহলে আমাকে ওয়াই চেয়েছে, এক্সের আমি বার করে কিছু লাভ নেই। তাহলে 24,000-এর 2/5 করলাম, 9,600 টাকা হচ্ছে ওয়াইয়ের পকেট থেকে জেডের পকেটে যাবে। 29, একটি অংশীদারি কারবারে মূলধনের ওপর সুদ কত বা সুদ কী হিসাবে গণ্য করা হয়? উত্তর হচ্ছে খরচ হিসাবে গণ্য করা হয়। আচ্ছা, যখন কোনো অংশীদার প্রত্যেক কোয়ার্টারের শেষে টাকা তোলে, তখন উত্তোলনের ওপর বার্ষিক গড় কত মাসের জন্য তারা সুদ গণনা করতে হয়? দেখো প্রথম 3 মাসের পরে হলে 9/4, তারপরে হলে 6/4, 3/4, 0/4, তাহলে 18/4 হচ্ছে। অর্থাৎ অ্যাভারেজ তোমার 4.5 মান্থের জন্য বা 4.5 মাসের জন্য সুদ গণনা করতে হয়। আচ্ছা, ইউনিট 2 দেখো অ্যাকাউন্টিং ফর কোম্পানি। এটা কিন্তু আমি বারবার বলছি পার্ট 2-এতে তোমাদের নিয়ে আসবো। 3টে পার্টে কিন্তু তোমাদের রেডি হয়ে যাবে। পার্টগুলো দেখো, খাতা কিন্তু রেডি রাখবে, কেউ ইনকমপ্লিট রাখবে না। আর ভিডিওতে মাত্র 30টা টার্গেট দিয়েছি, 30টা লাইক কিন্তু তোমরা কমপ্লিট করে দেও। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।